ইন্ডিয়া জোটে বিষ ঢেলেছে কে? বিরোধী জোটে ফাটলে রাহুল কি করবে? আর বিরোধী জোটে ফাটলের জন্য কংগ্রেস সাংসদকেই দায়ী করেছেন ডিএমকের মুখপাত্র মুরাসলি। আর এই 29শে লোকসভা নির্বাচনের জন্য ইন্ডিয়া জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। পচা ডিমের ভয় শুধু নয়, অনেক ঘটনা যাতে প্রকাশ্যে না আসে তাই একে একে ছুটছিল ওই বি ব্লকের দিকে, কিন্তু তারপরে বুঝিয়ে দেওয়া হয়েছে দলত্যাগ বিরোধী আইনে পড়তে পারে, সমস্যা হতে পারে, তাই এনসিপিতে গিয়ে সবাই ঢুকে পড়েছে দল বেঁধে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, দেব, সায়নী আরো অনেক সব পালিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে সব পালিয়েছে। এখন কালীঘাটের নাম শুনলেই মনে একে ভয় আতঙ্ক তাদের কাজ করে। একটা সময় সেই কালীঘাটে মাথা ঠুকতে সকাল থেকে হত্যা দিয়ে পড়ে থাকতো, আর আজকে সেই কালীঘাটের নাম শুনলেই সব পালাচ্ছে। কিন্তু কালীঘাটে মায়ের মন্দির আছে। আর ইন্ডিয়া বিষ ঢেলেছে কে? ইন্ডিয়া জোটে বিষ ঢেলেছে কে? বিরোধী জোটে ফাটলে রাহুল কি করবে? গত 8ই জুন নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছিল। সেখানে বিরোধী দলগুলোকে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন কংগ্রেসের ভূমিকাই হলো ভালোবাসা, স্নেহর মাধ্যমে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ করা। কিন্তু তারপর রাহুলকেই তোপ দেখেছিল ডিএমকে। আর তা নিয়েই এই মুহূর্তে ইন্ডিয়া জোটের অবস্থা টালমাটাল। কি করবে? রাহুলকে দায়ী করছে বারবার ডিএমকে, রাহুলকে তোপ ডেকেছে ডিএমকে। সাম্প্রতিক ইন্ডিয়া জোটের বৈঠকে বিরোধী ঐক্য নিয়ে বিশেষ বার্তাও দিয়েছিলেন সাংসদ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কিন্তু এবার সেই রাহুলকেই তোপ ডেকেছে ডিএমকে। আর বিরোধী জোটে ফাটলের জন্য কংগ্রেস সাংসদকেই দায়ী করেছেন ডিএমকের মুখপাত্র মুরাসলি। সেখানে প্রশ্ন করা হয়েছে ইন্ডিয়া জোটে বিষ ঢেলেছে। আর এই বিষ ঢেলেছে নাকি কে মনে হচ্ছে আপনাদের দর্শক? কে ঢেলেছে এই বিষ? আজকের ভিডিও এটা নিয়ে। কারণ ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছিল, আপনারা সকলেই জানেন, এখানে নতুন করে কিছু বলার নেই। আর সেই জোটের ঐক্যবদ্ধ বিরোধী অর্থাৎ বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয়েছিল। তিনি এটাও বলেছিলেন যে কংগ্রেসের ভূমিকা হলো ভালোবাসা, স্নেহের মাধ্যমে আপন করে সবাইকে ঐক্যবদ্ধ রাখা। কিন্তু সেই রাহুল গান্ধী স্ট্যালিনের সাথে নাকি আলিঙ্গন করতে অর্থাৎ কোলাকুলি করতে একেবারেই বাদ দিয়ে দিয়েছে। তাই ডিএমকের মুখপাত্র মুরাসলিতে তিনি প্রকাশ করেছেন একটা সম্পাদকীয়তে। তিনি বলছেন যে ইন্ডিয়ার শরিকদের সমালোচনা কংগ্রেস মেনে নিয়েছে, কিন্তু এখন তাতে আর কিছু যায় আসে না। বৈঠকে বক্তৃতা করতে গিয়ে রাহুল গান্ধী জানিয়েছিলেন ভগবান শিব যেভাবে বিষ পান করেছিলেন কংগ্রেসকেও সেইভাবে সমালোচনা মেনে নিতে হবে। আর এর পরিপ্রেক্ষিতেই মুখপত্রে বলা হয়েছে রাহুল যে পৌরাণিক কাহিনীর উল্লেখ করেছেন তাতে কিন্তু শিব নিজে সেই বিষ সৃষ্টি করেনি। অমৃতের সন্ধানে দেব এবং অসুররা যখন সমুদ্র মন্থন করেছিলেন তখনই সেই বিষের উৎপত্তি হয়েছিল। তা থেকে বিশ্বকে রক্ষা করতেই শিব তা পান করেছিলেন। এরপরেই সম্পাদকীয়তে আরো প্রশ্ন তোলা হয়েছিল যে ইন্ডিয়া জোট যদি অমৃতের বদলে বিষ উৎপাদন করে থাকে তবে শুরুতেই তা মন্থন করার জন্য দায়ী কে ছিল। আরো বলা হয়েছে ঐক্যের জন্য কংগ্রেস সাংসদদের আহ্বান অনেক দেরিতে এসেছে। বিরোধী শিবিরের প্রধান শরিকদের সঙ্গে সম্পর্ক কংগ্রেস নিজে নষ্ট করেছে। কারণ একের পর এক রাজ্যে বিরোধী ঐক্য ভেঙে যাওয়ার জন্য দায়ী একমাত্র হাত শিবির। একথা বলছে ডিএমকে। আজকে তৃণমূল কংগ্রেস, আজকে ওদিকে উদ্ধব ঠাকরে
ওদিকে ডিএমকে, ওদিকে কেরলে আজকে প্রত্যেকে কংগ্রেসের তার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে। আর এই দূরত্ব বাড়ানোর জন্য লাভবান কে হবে? লাভবান হবে ভারতীয় জনতা পার্টি। যত বিরোধী ভাঙবে তত শাসকের হাত শক্ত হবে, যতবার ভাঙবে ততবার শাসকের হাত শক্ত হবে। সেটা আঞ্চলিক দলগুলো হোক, আঞ্চলিক নির্বাচন হোক, আঞ্চলিক রাজ্যগুলোতে, সেখানে নির্বাচনগুলোতে। পশ্চিমবঙ্গের দিকে দেখুন না, পশ্চিমবঙ্গে দেখুন বিহার, দিল্লি, ওদিকে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গে কারা কারা রয়েছে? তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, বিজেপি, এখন আম জনতা উন্নয়ন পার্টি। তাহলে একটা রাজ্যে ইতিমধ্যে সরকারিভাবে স্বীকৃত 6টা দল আছে। এই 6টা দলের মধ্যে কংগ্রেস এবং বামেরা তারা দিল্লিতে ইন্ডিয়া জোটের শরিক হয়েছে। অথচ বাংলায় যখন তারা নির্বাচনে লড়ছে তখন তারা আলাদা আলাদা করে লড়াই করছে। একই ঘটনা দিল্লিতে হয়েছে, একই ঘটনা হয়েছে মহারাষ্ট্রে, আর একই ঘটনা ঘটেছে বিহারে, যেখানে লালু প্রসাদের দলের সাথে কংগ্রেসের জোট নিয়ে প্রথম থেকেই একটা জলঘোলা হয়েছিল। আর এই জলঘোলার মাঝে লাভবান হয়েছিল কে? ভারতীয় জনতা পার্টি। মহারাষ্ট্রের দিকে নজর রাখুন, সেখানে দলটা ভেঙে একেবারে তছনছ হয়ে গেছে। একদিকে একনাথ শিন্ডে, ওদিকে উদ্ধব ঠাকরে। আজকে দলটার মধ্যে কিছু নেই, আজকে দলটার মধ্যে কিছু নেই, ওখান থেকে সব পালিয়ে যাচ্ছে। আজকে আপের কথা বলুন, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আপ, সেখান থেকে লোক পালাচ্ছে। এই তো কদিন আগেই ঘটনা, তিনি সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন ভিউয়ার্স নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, আপ ছেড়ে বিজেপিতে চলে গেলেন। তাতে কার লাভ হলো? কিন্তু প্রশ্ন সেখানে না, প্রশ্ন হচ্ছে 29শে লোকসভা নির্বাচন। আর এই 29শে লোকসভা নির্বাচনের জন্য ইন্ডিয়া জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই ইন্ডিয়া জোটের বর্তমান যা অবস্থা, তাতে করে রাহুল গান্ধী যে স্বপ্ন দেখেছিলেন 24শে তারা নাকি হারেনি, আর 29শে নাকি জিতে বসে আছে। আর এদিকে বলছে গরল পান কে করেছে। কিন্তু যেভাবে ডিএমকে বলছে যে ইন্ডিয়া জোটে বিষ ছড়ানো হয়েছে, আর এই বিষ ছড়ানোর কারিগর নাকি আর কি বলার রয়েছে। আজকের বাংলার মাটি, বাংলার ভোট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে যেভাবে বঙ্গ রাজনীতিতে যা পরিস্থিতি তৈরি হচ্ছে, আর কিছুক্ষণের পরেই কলকাতা হাইকোর্ট একটা রায় দেবে, সেই রায়ে স্পষ্ট হবে যে এ রাজ্যের বিরোধী দলনেতার তকমা কে পাবেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা নাকি মমতার চয়েস শোভনদেব চট্টোপাধ্যায়। কারণ এইটা নিয়ে যে জল ঘোলা হয়েছে, সেই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে অনেকেই। এখন অনেকেই বলছে আমি তো যাইনি, আমি তো সই করিনি। কিন্তু দলের সিদ্ধান্ত শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হোক। কিন্তু অনেকেই গোপনে ইতিউতি উঁকি মেরে নিজেরা সাইড হয়ে গিয়ে একটা দল বানিয়ে নিয়েছে। তা সেই মামলা চলছে কলকাতা হাইকোর্টের, সেখানে স্পষ্ট হয়ে যাবে যে এ রাজ্যের বিরোধী দলনেতার যে স্বীকৃতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পেয়েছেন, সেটা আইনি বৈধতাটা কতটা। অবশ্যই যেতে আবার বলে যাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকন প্রেস করবেন।